আমি জীবন দিতে বসেছিলাম আর আপনার কাছে পাগলামি মনে হচ্ছে? আমার পক্ষে সম্ভব তো না আপনার আবদার রাখা। জি। আপনি রাজি হলেই তো সম্ভব। জি না, আমি আমি কিছু জানি না। আমার কথাটা বুঝুন ভালো করে। আপনার সাথে আমার এজের ডিফারেন্ট 11 ইয়ার্স। আপনার এখন আবেগের বয়স। ম্যাচিওর হলে বুঝতে পারতেন এটা আপনার ভুল সিদ্ধান্ত। আপনার একজন পছন্দ আছে, আপনার বাবা বলেছেন তাকে বিয়ে করে নিন, সম্পর্কটা হালাল করুন। সেও তো আপনাকে পছন্দ করে। আমি করতাম পছন্দ, এখন করি না। ওকে, বাট আমার দিক ভাবুন। সুলাহা নেয়ার প্রয়োজন নেই আমার, আর আমার স্ত্রীদের প্রতি পুরোপুরি সন্তুষ্ট আমি। আমার কি হবে? আমি আপনাকে ছাড়া বিয়ে করবই না কাউকে। আমার উপর ক্ষণিকের মোহ কেটে যাবে। আপনার পরিবারের কথা ভাবুন, ওনারা আপনাকে আগের মতো দেখতে চান। নিজের অনুভূতি বোঝাতে অপারগ হয়ে আদোয়া এবার কেঁদেই ফেলল। বলল, আমি সত্যি আপনাকে পছন্দ করি। আগে থেকে একটা ভালো লাগা ছিল। আপনার সব কনসার্ট দেখতাম, কিন্তু প্রথম দিন থেকে দেখা হওয়ার পর শুধু আপনার কথাই ভেবেছি। আপনাকে নিয়ে ভাবতে আমার ভুলগুলো বুঝেছি, নিজেকে চেঞ্জ করেছি। আমাকে ইসলামিক কমান্ড দেওয়ার মতো কেউ নেই, অন্তত এই জন্য আমাকে বিয়ে করুন। আমি আগের লাইফস্টাইলে যেতে পারবো না। আদোয়ার হেঁচকির মাত্রা সামলাতে আরহাম এরই মধ্যে কথার ইতি টেনে বললেন, ডোন্ট ক্রাই, আপনি সুস্থ হন, তারপর কথা বলবো। সেদিনের মতো বিদায় নিয়ে এসে বাসায় আব্বু ছাড়া কাউকে কিছু জানাননি। সারা রাত ছটফট করেছেন চিন্তায়। এই ছোট মেয়েটা বুঝতেই চায় না। আবার যদি তিনি বোকামি করে বসেন, সত্যি যদি করেন, তাহলে বেঁচে থেকেও নিদারুণ মৃত্যু যন্ত্রণা করে করে খাবে আরহামকে। ডিনার নিয়ে অপেক্ষা করছে হাফসা। আরহাম আজকে বাসায় ফিরেছেন লেটে। ঈশান নামাজের পর থেকে বাবার রুমে বসে আছেন। ঘন্টা দুয়েকেরও বেশি বের হননি। ঘুম ঘুম চোখে হেলান দিতে খট শব্দে ধ্যান ভাঙল হাফসার। আরহাম বেরোলেন, গম্ভীর চেহারা দুটি গত কয়েকদিনে যেন কমে গিয়েছে। হাফসা এগিয়ে গিয়ে বলল, কি হয়েছে আপনার? কোনো সমস্যা হয়েছে? বলুন আমায়। এতটা চিন্তিত দেখাচ্ছে কেন? গত কয়েকদিন ধরে কি লুকোচ্ছেন বলুন তো? আরহাম উমায়েরকে শান্ত করতে সোফায় বসিয়ে বললেন, কিছু না উমায়ের, শুধু শুধু আপনার এমন মনে হচ্ছে। টেনশন করে কিছু একটা বাঁধিয়ে ফেলবেন আপনি। বলে তো আর টেনশন করতাম না। কি হয়েছে বলুন আমায় প্লিজ। বলবো তো, কিচ্ছু লুকোবো না। টেনশন করবেন না প্লিজ। অন্তত আপনার জন্য, অন্তত আপনার জন্য, আমাদের হ্যাপিনেসের জন্য নিজের ক্ষতি করবেন না উমায়ের, প্লিজ। বলবেন তো? তাহলে মন খারাপ করে থাকবেন না বলুন। আরহাম মুচকি হেসে বললেন, হুম, আচ্ছা মাই লাভ। খাবার মুখে তুলে খাইয়ে দিতে আরহাম মুচকি হাসেন। সব দুশ্চিন্তা ক্লান্তির মধ্যেও এই মানুষটার হৃদয়ের এক পশলা শান্তি। কেটেছে সপ্তাহখানেক প্রায়। মাইমুনা ও আরহামের চুপচাপ মন খারাপ থাকার রোগটা ধরে ফেলেছেন। একেবারে না পারতে গত হওয়ার সব কিছু তাদেরকে বলেছেন আরহাম। সেই মুহূর্ত আদোয়া চুপ ছিল। আরহাম ভেবেছেন উনি হয়তো এখন পজিটিভ ভাববেন, বিষয়টা বুঝবেন, কিন্তু এমনটা হলো না। সে ওই দিন রাতেই চতুর্থবারের মতো নিজের ক্ষতি করতে বসে। বলছিল, ওনার অনুরোধ ফেলবো না, ওনাকে আর জোরও করবো না। উনিও তার পরিবার নিয়ে শান্তিতে থাকুক, আমিও শান্তিতে থাকতে চাই। ঘটনা সম্পর্কে অবগত হলেন। আরহাম বাবা সহ সবাই ছিলেন ডিনারে। ফোনে পুরো ঘটনা শুনে নির্বাক হয়ে রইল সবাই। হাফসা ভাবল আরহাম আদোয়াকে কখনো বিয়ে করবেন না তাদের দুইজনের জন্যই। অথচ আজ যদি আদোয়া কোনো ক্ষতি করে বসতো, সেই দায়ভার পুরোটাই পড়তো আরহামের ওপর। অথচ আরহামের সব সিদ্ধান্ত দুইজনকে ঘিরে। খাবার টেবিলে এসব চিন্তায় হাত থেমে গেল হাফসার। এই মানুষটার আরেকটা ভাগ হবে, ভাবতেই ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে ওর। আপনি যদি আদওয়াকে বিয়ে করতে চান, আমার কোনো আপত্তি নেই। উনি আপনাকে পছন্দ করে বলেই আপনাকে না পেয়ে সুইসাইড করতে বসেছিলেন। বোন হিসেবে আমি চাইবো না ওনার কোনো ক্ষতি হোক। আপনি যদি ওনাকে বিয়ে করতে চান, আমার আর অনুমতি দিতে হবে না। খাওয়ার মধ্যে হাফসার এমন কথায় হাত থেমে গেল সবার। অন্যদিকে মাইমুনাও সেম চিন্তাগুলোই করছেন। সবাইকে চমকে তিনিও হাফসার কথা শেষ হতেই বলে দিলেন, আমারও আপত্তি নেই। আরাম এতক্ষণে কপাল কুঁচকে এসব শুনলেও এখন এক প্রকার রাগে বলেই ফেললেন,
হোয়াট এ মেস আব্বু। আমি তো বলিনি আমি কাউকে বিয়ে করতে চাই। দুজনে কি শুরু করেছে? তারা কি ভেবে বলেছে আমি বুঝতে পেরেছি, তোমার ভালোর জন্যই বলেছে তারা। আব্বু আপনিও? তুমি এখন ম্যারিড, দুইজনের হাজবেন্ড তুমি, আর আমি তোমার বাবা। আমার থেকে এখন তাদের অধিকার বেশি তোমার উপর, তাই আমি কিছু বলতে পারছিলাম না। অন্তত পলিটিক্যাল ঝামেলা থেকে বাঁচতে, তোমার খ্যাতি অক্ষুণ্ণ রাখতে বলছি তুমি রাজি হয়ে যাও। নেভার। বলে রাগ নিয়েই তিনি খাবার ঢেকে নিজের রুমে চলে গেলেন। ঘটনার পেরিয়ে গেছে গোটা 2 দিন। আজ আয়রার সাথে কথা বলতে গিয়েও আরহাম যার পরনায় আহত হলেন। অসন্তোষ প্রকাশ করে বললেন, আয়রা তুমি আমার বোন হও, তুমি বুঝবে একটা মেয়ের সংসার ভাগ করতে কতটুকু কষ্ট হয়। মনে আছে তোমার? মাহাদিন ভাই শুধু ফান করে বলেছিল সে মাসনা নিতে চায়। তুমি কি করেছিলে মনে আছে? আমাকে সব বুঝাতে আসবে না। বুঝতে পারছি ভাইয়া, কিন্তু তিনি আবার যদি নিজের ক্ষতি করতে চান, কিছু একটা যদি ঘটে, তাহলে ডোন্ট ফরগেট তোমার একজন উত্তরাধিকারী আসবে, তার কথাও ভাবো। আয়রাকে আর কিছু বলতে না দিয়ে আম্মুকে ফোন দিয়ে তিনি বেরিয়ে গেলেন। দীর্ঘশ্বাস ফেলে ফোন কানে তুলে আম্মু বললেন, ওকে আর এসব বলো না। হাফসার সাথে কথা বলে না 2 দিন, মাইমুনার ঘরেও যায় না। কিন্তু থাক, যা হওয়ার হবে। সিটে মাথায় হেলিয়ে হাতের 2 আঙুল মাথায় চেপে চোখ বুজে আছেন তিনি। মাথার মধ্যে শতেক চিন্তার ভিড়ে মস্তিষ্ক নামক যন্ত্রটা ক্লান্ত হয়ে পড়েছে, যার একমাত্র উপশম উমায়ের। কিন্তু ওনার সাথে কথা বলতে গিয়ে, ফোনে মেসেজে অথবা টেক্সট লিখতে গিয়েও চাপা একটা অভিমান বাধা দিয়ে বসে তাকে। উমায়ের সম্মতিতে মস্তিষ্ক জ্বলে পড়ে উঠছিল একদম। মাসনা হওয়ার কথা শুনে কি ভীষণ শক খেয়েছিলেন প্রথম সাক্ষাতে। মায়মুনার করা আঘাতগুলো সহ্য করেছেন। যেই 3 জনের ত্রিভুজ সম্পর্কটা ঠিক হতে চলল, পুরনো অভিমান, রাগ, অভিযোগের নির্বাসন দিয়ে যখনই স্বস্তি পেলেন, ঠিক তখনই ওই মেয়েটার পাগলামি। দোয়াতে হাত তুলে মুখ মাসা করতে হাফসা বুঝল ওর হাত ভিজে জবজবে। চোখ গড়িয়ে পড়া পানিটুকু ঠোঁট বেয়ে পড়তে মুখে নোনতা স্বাদ লাগে। রবের কাছে অভিযোগের কোনো সুযোগ রাখল না সে। ডিনারে খেতে যেতে মন চাইল না হাফসার। কাকামুনির ফোনটাও তুলতে মন চাইল না ওর। আম্মু কিছুক্ষণ আগে ডেকে গেলেন, এখন নিচে না নামলে আরাম আসবেন। কথা না বললে, দেখা না করলেও ছোট্ট প্রাণটার যত্ন নিতে ভোলেন না। গত 2টা দিন কখনো বা রাতের শেষে, কখনো বা সুবহ সাদিকের পরক্ষণে, কখনো বা দুপুরের ঘুমানোর সময়ে এসে তার আবরণে হাত বুলিয়ে দিয়েছেন। ছোট্ট ছোট্ট চুমু খান। মনে মনে 2 জনের কথোপকথন শেষ হলে চলে যান। হাফসার ধারণাই ঠিক, কারোর পায়ের আওয়াজ শোনা যাচ্ছে। আরাম আসছেন নিশ্চিত। হাফসা ঘুমের ভান ধরে পড়ে রইল একপাশে। তিনি আসলেন, কয়েকবার ডাকলেন, উত্তর না পেয়ে আবার চলে গেলেন। খানিক পর আবার আসলেন হাতে খাবার নিয়ে। টি টেবিলটায় খাবার ঢেকে সোফায় বসে পড়লেন। হাফসা আধো চোখ মেলে দেখল তিনি ফোনে ব্যস্ত। খাবার দেখে বুঝল লোকটা ঠিক ততক্ষণ এইভাবেই বসে থাকবেন যতক্ষণ না ওর ঘুম ভাঙবে। ঘুম ভাঙলে খেতে বলবেন অথবা খাইয়ে দেবেন, তারপর নিজে খেয়ে ঘুমাবেন। গোপনে দীর্ঘশ্বাস ফেলে চোখ কচলাতে কচলাতে উঠে গেল সে। আরাম তীক্ষ্ণ নজরে তাকালেন। পানি এগিয়ে দিয়ে খাবার নিয়ে বসলেন ঠিক মুখোমুখি। হাফসা নিরস গলায় বলল, খাবো না, কেন? ইচ্ছে নেই। তার হয়তো খিদে লেগেছে এতক্ষণে, একটু হলেও খেতে হবে। চুপচাপ খেয়ে নিল হাফসা। উনি চলে যেতে জিজ্ঞেস করল, আপনি খেয়েছেন? তিনি পিছু ঘুরে মাথা নেড়ে না বুঝালেন। আমার সাথে রাগ করে থাকবেন এখনো? রেগে নেই। তাহলে কথা কেন বলেন না? ঘুমাবে না, আসছি। তিনি ফিরলেন হাতে খাবার নিয়ে। হাফসাকে ইশারা করলেন খাইয়ে দিতে। খেতে খেতে বললেন, আমি যে আপনার সাথে কম থেকেছি, কথাও হয়নি খুব বেশি। শেষ রাতে ব্যথায় ছটফট করেছেন, আমি পাশে থাকিনি, খারাপ লাগেনি? লেগেছে। আর ইগনোর করলে আরও কষ্ট পেতেন। হাফসা মাথা নিচু করে নিল। আরাম দায়সারাভাবে বললেন, এইভাবেই কষ্ট পাবেন যখন আমার আরেকটা দায়িত্ব যোগ হবে। কিন্তু সে তো বুঝানোর বেশি কি করার আছে আমার? বিয়ে। মুখ ফসকে বেফাস কথা বলে সাথে সাথে জিভ কেটে শুধরে বলল, না মানে
কিছু করার নেই। মাথায় যেটা ঘুরপাক খাচ্ছে সেটাই মুখে আসছে। আরাম মন খারাপ করে মুখ ফিরিয়ে নিলেন। হাফসা পাশে এগিয়ে জড়তা কাটিয়ে আরামের বক্ষস্থলে মাথা রেখে বলল, আপনাকে ভাগ করা খুব কষ্টের, কিন্তু যেহেতু আল্লাহ প্রদত্ত একটা আইন, আমি বাধা দিব না। সে যদি আপনার ভাগ্যে থাকে তাহলে বিয়ে তো করতেই হবে। বাদ দিন এসব, এগুলো নিয়ে টেনসড হওয়ার কিছু নেই। আমি চাই আপনার মন শরীর সুস্থ থাক। আমিও তো চাই আপনি ভালো থাকুন। আমি ভালো আছি তো। মোটেও নেই, সবসময় চিন্তিত থাকেন। আগের মতো প্রাণোচ্ছল নেই আপনি। আরাম মুচকি হেসে বিড়বিড়িয়ে বললেন, বুঝেছি। সোনামণি সুস্থ ও খুশি থাকতে হলে সোনামণির আম্মুর খুশি থাকতে হবে, আর সোনামণির আম্মু খুশি থাকতে হলে সোনামণির আব্বুর খুশি থাকা লাগবে, তাই তো? লজ্জা পেয়ে এ প্রসঙ্গ এড়িয়ে হাফসা বলল, এখানে ঘুমাবেন না? হুম, কার সাথে ঘুমাবেন? সোনামণির সাথে। ঠিক আছে ঠিক আছে, কিন্তু আমার পাশে আসা যাবে না। আরাম অজু করে এসে লাইট নিভিয়ে হাফসার বুকে মাথা রেখে শুয়ে পড়লেন। হাফসা কিছু সময় মাথায় হাত বুলিয়ে দিতে দিতে দেখলো আরাম ঘুমিয়েই পড়েছেন। সারাদিন ক্লান্তি শেষে সবাইকে সময় দিয়ে নিজেকে বিশ্রাম দেওয়ার সময়টুকু পান না তিনি। ওর চোখে ঘুম আসলো না। ভাবলো তাদের প্রথম কথোপকথন। মাইমুনার সকালটা কাটল সুন্দর একটা ভালো লাগার মুহূর্তে। নামাজ পড়েই অচেতনের মতো ঘুমিয়েছিল সে। ঘুম ভাঙতেই অনুভব করলো ওর পুরো মুখাদলে উষ্ণ স্পর্শ পড়ছে। নড়েচড়ে উঠতেই আরাম উষ্ণ আলিঙ্গনে আবদ্ধ করে বললেন, আজকে আমার হানিকে প্রথম দেখেছিলাম 3.5 বছর আগে। চোখ জুড়িয়ে গিয়েছিল। ভেবেছি এর থেকে অমায়িক সুন্দর কিছু থাকতে পারে না। আপনার ছবি দেখে কেমন লজ্জা লজ্জা লাগতো, ভয় হতো কখন জানি আপনাকে কেউ তুলে নিয়ে যায়। তাই মাকে বলেই আগে আগে আকত করে রাখছিলাম। এটা আপনার বুদ্ধি ছিল? হুম, আর আর কি কি ভাবতেন আমাকে নিয়ে? অনেক কিছু। কিন্তু আমার অ্যাক্সিডেন্টে আপনি দুঃখ পেলেন? আরাম মুখ কালো করে বললেন, শারাপ, কতদিন বলেছি এই প্রসঙ্গ না তুলতে? মাইমুনা মুখ গোমরা করে বলল, সরি। আমার তো কোনো আফসোস নেই হানি। যখন আপনার অ্যাক্সিডেন্টের খবর শুনেছি খুব করে চেয়েছি কোনো মতে আপনি লাইফ সাপোর্ট থেকে ফিরে আসুন। আপনি যে অবস্থাতেই থাকুন তবু আমার আপনাকে চাই। আপনার যদি অসুস্থতা থেকেও থাকে আজীবন, আমার কোনো দুঃখ থাকবে না, কিন্তু আপনি ফিরে আসুন। মাইমুনা আবেগপ্রবণ হয়ে উঠল, বলল, সত্যি? হুম, আপনার সাথে আমার কথা হয়নি আগে, সামনাসামনি দেখাও হয়নি, তবুও আপনাকে ভালোবাসতাম। মাইমুনা আরো গভীর আলিঙ্গন সমেত আরামের বুকে পড়ে রইল। আরাম ভ্রু কুচকে বললেন, আমার প্রতি আপনার কোনো ফিলিংস ছিল না, তাই না? ছিল, কম। আর অ্যাক্সিডেন্টের পরে তো ভেবেই নিয়েছিলাম আপনি অন্য কাউকে বিয়ে করে নেবেন। হ্যাঁ, করলাম তো। সরি শাহ। খিদে লেগেছে? আহা। ফ্রেশ হয়ে নিন, আমি চা বানিয়ে আনছি, ছাদে যাব। খানিক পর আরামের কোলে চড়ে ছাদে যেতে খুশিতে চকচক করে উঠল ওর চেহারা। আরাম তাকে দোলনায় বসিয়ে মুচকি হেসে জিজ্ঞেস করলেন, খুশি? তাজা বেলি ফুলের স্নিগ্ধ ঘ্রাণে পুরো ছাদ মুখরিত। টি টেবিলটার কাপ থেকে ধোয়া উঠছে। এরকম একটা মুহূর্তে আরাম একগুচ্ছ গোলাপ এগিয়ে দিলে মাইমুনা খুশিতে খিলখিল করে হেসে ওঠে। গোলাপের বুকের ভাঁজে ছোট্ট একটা চিরকুট। মাইমুনা হাতে নিয়ে দেখলো তাতে সরু চেনের একটা লাভ লকেট চকচক করছে। মাইমুনার হিজাব সরিয়ে আরাম গলায় পরিয়ে দিতে দিতে বললেন, আপনার জন্য স্পেশাল না হলেও আজকের দিনটা আমার জন্য স্পেশাল, মনে রাখার মতো। আরাম এগিয়ে মাইমুনার গ্রীবায় ঠোঁট স্পর্শ করতেই সে মুচকি হেসে মাথা নিচু করে ফেলল। আরাম বুকের বাঁ পাশে চেপে ধরে বললেন, হিস, বুকের ভেতর তোলপাড় হয়ে যাচ্ছে। হয়েছে, আর বলতে হবে না। এক কাপেই দুইজনে চুমুক দিয়ে চা শেষ করে আরও কিছুক্ষণ সুন্দর সময় কাটালেন। সকালে স্নিগ্ধ পরিবেশে এই দম্পতি আবারও অনুভব করল আজকের পৃথিবীর সেরা সুখী তারা। বিকেলে হঠাৎই রুমে আসলেন আরাম। মাথার টুপি খুলে অস্থির চিত্তে শটান হয়ে শুয়ে পড়লেন বিছানায়। হাফসা একটা বই পড়ছিল। আরামকে দেখে জিজ্ঞেস করল, আপনি ঠিক আছেন? আপনার কি কিছু লাগবে? উনি দ্রুত উত্তর দিলেন, ঠিক আছে, কিছু লাগবে না। উত্তর শুনে শান্ত হলো হাফসা। আবারও বই পড়ায় মনোযোগী হলো। কিছুক্ষণ পর আরাম হঠাৎই প্রশ্ন করলেন, আপনার শরীর ভালো আছে?
আচমকা ওনার এহেন প্রশ্নে হাফসা অবাক হলেও উত্তর দিল, জি। আমি কি আপনাকে কষ্ট দিয়েছি? হাফসা বুঝল না উনি হঠাৎ এমন এমন প্রশ্ন কেন করছেন। তবুও বইয়ের দৃষ্টি নিবদ্ধ রেখে বলল, জি। জি না। আমি কি আপনাকে সন্তুষ্ট রেখেছি? হাফসা আবারও বইয়েই সব মনোযোগ রেখে বলল, জি না। 5 মিনিট পর পৃষ্ঠা মার্ক করে বই রেখে উঠতে গেলেই দেখে আরাম ছলছল চোখে ব্যথিত দৃষ্টিতে ওর দিকে একধ্যানে তাকিয়ে আছেন। হাফসা কাছে এসে দেখল ও কি ভুল দেখছে। আরামকে ভালোভাবে পরখ করে অস্থিরতা নিয়ে বলল, শুনছেন কি হয়েছে আপনার? চোখে পানি কেন? আরাম বারবার পলক ফেলে চোখ স্বাভাবিক করার চেষ্টা করলেন। হাফসার একটার পর একটা প্রশ্ন উপেক্ষা করে নিজেকে সামলে ওর দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, বলুন কি ভুল আমার? কেন অসন্তুষ্ট? ভুলগুলো ধরিয়ে দিন, আমি শুধরে নেব। হাফসার ছোট্ট মস্তিষ্কে আরামের কোনো কথাই বোধগম্য হলো না। ব্যস্ত চিত্তে প্রশ্ন করল, কে অসন্তুষ্ট? কিসের ভুল? আরাম দুর্বল কণ্ঠে বললেন, আপনি তো আমার উপর অসন্তুষ্ট। হাফসা অবাক হয়ে শুধালো, কেন কেন? আমি জানি না। আমি আপনার প্রতি কেন অসন্তুষ্ট হব? আপনি তো বললেন এই তো একটু আগে। হাফসা মনে করার চেষ্টা করলো, তবে ব্যর্থ হলো। আরামের ভেজা চোখের দিকে তাকিয়ে অনুতপ্ত হলো। মানুষটাকে শুধু শুধু কাঁদালো। মায়ামাখা কণ্ঠে বলল, আমি দুঃখিত। আমার বলার ভুল হবে নিশ্চয়ই। এর জন্য আপনি কাঁদবেন? সত্যিটা বলুন। এত সফট হার্টেড কেন আপনি? আমি আপনার প্রতি সব দিকে সন্তুষ্ট। অসন্তুষ্ট হওয়ার প্রশ্নই আসে না। আরাম হাসি মুখে বললেন, সত্যি তো? জি সত্যি। আরাম একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, একদম ভয় পাইয়ে দিয়েছিলেন আমায়। বুকের উপর যেন পাথর চেপে বসেছিল। আল্লাহর বিধানে এত ভয়? আরাম উত্তর দিলেন না। ওনার চেহারায় বোঝা গেল উনি কতটা দুর্বল হয়ে গিয়েছিলেন একটু আগে। বিকেলে দুইজনকে নিয়ে বাগানে বের হলেন আরাম। অনেকদিন পর এমন মুহূর্ত। চারিপাশের সৌন্দর্যের প্রশংসা করতে করতে একসময় মাইমুনা বললেন, আব্বুকে সারা সকাল এখানে বসে থাকতে দেখলাম, খুব দুশ্চিন্তায় দেখাচ্ছিল। আরাম চুপ হয়ে গেলেন। মাইমুনা আবার বললেন, এই সমস্যার সমাধান হোক শাহ, ভালো লাগছে না আর। কি সলিউশন খুঁজবো? এমন কিছু যাতে ও শান্ত হয়, আমরাও শান্তিতে থাকি। মাইমুনার কথায় আরাম খানিক ভেবে বললেন, শি নিডস টু সি এ সাইকিয়াট্রিস্ট। শিওর? আরামের এমন উত্তরে হাফসা বলে, দুজনের সমস্যার সম্মতি দিতেই আরাম বললেন, ও তাহলে আমার যাওয়া দরকার? ফাইজলামি করছেন, একটুও সিরিয়াসলি নিচ্ছেন না বিষয়টা। আমি কি করব আপনারাই বলুন। বুঝিয়ে তো লাভ হয়নি, কপালে থাকলে বিয়ে করে নিন। দুজনের একই সমাধানে আরাম রাগ করে চুপচাপ ঘরে চলে আসলেন। ড্রয়িং রুম পার হতেই আব্বুর আচানক ডাক শুনে আরাম চমকে ওঠেন। বাকি দুইজনের দিকে স্থির চাহনি রেখে আব্বু আরামকে ইশারায় কাছে ডাকলেন। ফোন কানে এগিয়ে দিলে আরাম চুপচাপ কানে তুললেন। ওপাশ থেকে উৎকণ্ঠিত কান্নামাখা আকুতি ভেসে আসলো। আদোয়া দরজা বন্ধ করে আছে গতকাল রাত থেকে। অনেক ডেকেছি, খুলছে না। নিজের কোনো ক্ষতি করেনি তো আহনাব? প্লিজ আমাকে কিছু বল। মাইমুনা আর হাফসার চোখে জোরাজুরি ইশারায় ফোন স্পিকারে দিলে ওপাশ থেকে এমন কথা শুনে দুইজনেই ভয়ে জড়সড় হয়ে পড়ে। আরাম খানিক চুপ থেকে বললেন, ডাকুন ওনাকে আবার। আরামের কণ্ঠ শুনে লোকটির কান্নার বাকি ছিল। পাশ থেকে আদো আর মা ফোন কানে তুলে বললেন, বাবা, তোমার কাছে হাত জোর অনুরোধ, আমার মেয়েকে হারাতে চাই না। মেয়ের জীবনটা ভিক্ষা চাইছি তোমার কাছে। আরাম চুপ হয়ে রইলেন। আম্মু একপাশে হাঁ হুতাশ করতে করতে সোফায় বসে রইলেন। হাফসা কাছে এসে খুব করে অনুরোধ করলো মেনে নিতে, তাদের হাত জোর অগ্রাহ্য না করতে। আম্মু কোনো সময় এই বিষয় নিয়ে মন্তব্য না করলেও এবার তিনিও অনুরোধ করলেন। আব্বুও দুর্বল চোখে অনুরোধ রাখলেন। আরাম কিছু বলতে গিয়েও কণ্ঠস্বর কেঁপে উঠল ওনার। হাফসা খুব কাছ থেকে দেখল হাতে থাকা আরামের ফোনটা কেমন তিত্তির করে কাঁপছে। অসহায় চোখে চেয়ে আছেন হাফসার দিকে। তখনই আচানক পুনরায় কান্নামাখা আওয়াজ শুনে হাফসা ফোন কানে নিয়ে বলল, তাকে বের হতে বলুন। উনি মেনে নিয়েছেন আদওয়াকে। প্লিজ
কোনো ক্ষতি যেন না করেন ওনার। পা থেমে যায় হাফসার। কান্নারা দলা পাকিয়ে ঠেলে বেরিয়ে আসতে চাইছে। অন্তঃস্থলে উত্তাল ঝড় লণ্ডভণ্ড করে দিচ্ছে সব। সত্যি কি এই মানুষটাকে নিজ মুখে ভাগ করে দিল সে? মায়মুনা চুপচাপ নিজের ঘরে চলে গিয়েছেন। আব্বু আম্মুও পাশে নেই। আরহাম এলোমেলো দৃষ্টি রেখে হাফসার পাশে এসে দাঁড়ালেন। সোফায় বসিয়ে বললেন, ঠিক আছেন? হুম। খুশি এখন? আরহাম কাঠখোট্টা স্বরে প্রশ্নটি করে উত্তরের আশা করলেন না। চুপচাপ বসে রইলেন অন্যদিকে তাকিয়ে। হাফসা কিছু বলতে চাচ্ছিল, আব্বু ফোন এগিয়ে দিলেন। আরহাম আব্বুর দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে ফোন তুলে রুক্ষস্বরে সালাম দিতে ওপাশ থেকে উৎকণ্ঠিত কণ্ঠে ভেসে আসে, আপনি সত্যি আমায় মেনে নিয়েছেন? নিজের মুখে বলুন, বাবার কথায় বিশ্বাস হচ্ছে না। আরহাম নিরুত্তর চেয়ে রইলেন হাফসার দিকে। কিছুক্ষণ চুপ থেকে কলটা কাটতে গেলে হাফসা বাধা দিয়ে বসে, অনুরোধ করে স্বীকার করতে। তিনি করলেন না, বরং ফোন কেটে দিলেন। কল কাটতেই পুনরায় লাগাতার রিং হতে শুরু করলো। সাথে সাথে টেক্সটও আসলো, আপনি না বললে আমি দরজা খুলব না। পয়জন আছে আমার রুমে। আরহাম এবার কিছুটা দমে গেলেন। হাফসার অনুরোধে লিখতে বাধ্য হলেন, আমি আপনাকে বিয়ে করব। এক প্রকার বাধ্য হয়ে আরাম মত দিলেন। ওনার পরনে সাদা একটা শার্ট, কালো প্যান্ট, মাথায় টুপি, এতটুকুই সাজ। মুখটা মলিন করে নিচুমুখ হয়ে আছেন। আদৌ আর বাড়াবাড়িতে আজই আকদ হবে। তার মধ্যে কখন আরামের মুড সুইং না হয়ে যায়। আর এমন কিছু হলে সে চোখ বুজে নিজেকে শেষ করে দেওয়ার হুমকি দিয়ে সবাইকে ভয় তটস্থ করে রেখেছে। বিবাহের খুতবা শেষে ইমাম নিকাহনামা পড়ে শোনালেন। আরাম সম্মতি দিয়ে সাইন করতে প্রস্তুত হলেন। কলম চালাতে গেলে ওনার হাত কেঁপে ওঠে। জীবনে তৃতীয়বারের মতো এমন পরিস্থিতি। দুটো জিনিসের ভয়ে আচমকা আঁকড়ে ধরল ওনাকে। প্রথমত, তিনজনের মধ্যে সমতা না করতে পারলে ওপারের জীবন কঠিন হবে, আল্লাহর জবাবদিহিতে আটকে যাবেন। দ্বিতীয়ত, দুই অহলিয়ার প্রতি ভালোবাসা কমার ভয়ে ওনারা যদি অসন্তুষ্ট হন, সব পুণ্যই বৃথা। ইমাম সাহেব তাড়া দিতে আরাম ওনার প্রিয় রবের প্রতি তাওয়াক্কুল রেখে সাইন করে দিলেন। আদোয়া তো কলম হাতে আগেভাগেই প্রস্তুত ছিল। কবুল বলতে আরামের গলা কাঁপল, সারা শরীর কাঁপল। অথচ আদোয়া কবুল বলতে খুব একটা সময় নিল না। বিয়ে পড়ানো শেষে এখন দুজনকে আলাদা ঘরে দেওয়া হলো কথা বলার জন্য। আদোয়ার হাতে এখনও ক্যানোলা লাগানো, সেই দিকেই তাকিয়ে আছেন আরাম। আদোয়া কয়েকবার গলা খাকারি দিল, তাও আরামের কোনো নড়চড় নেই। শেষ মুহূর্তে বাধ্য হয়ে নিজেই বলে উঠল, আমি জানি আপনি না পারতে মত দিয়েছেন। আমি আপনার সব কথা মেনে চলবো। যেভাবে থাকতে বলবেন ওভাবেই থাকবো। আপু দুজনের সাথে কোনো খারাপ আচরণ করব না। আমি পর্দা করতে চাই পুরোপুরি আপুদের মতো। এবার আরাম এক পলক তাকালেন, জিজ্ঞেস করলেন, আচ্ছা, আমার সন্তুষ্টির জন্য না আল্লাহর সন্তুষ্টির জন্য পর্দা করতে চাচ্ছেন? আদোয়া থতমত খেয়ে গেল। এতক্ষণ তো ঠিকঠাক কথা বলছিল, ওনার কথাগুলো শুনে কথা আটকে গেল কেন? আরাম বোধহয় আদোয়ার অস্বস্তি বুঝতে পারলেন, বললেন, দেয়ার ইজ নাথিং টু বি নার্ভাস, বি ওকে। আপনার বাড়ি কবে যাব? এ পর্যায়ে আরাম হেসে ফেললেন। আরেকটা কথা বলবো? হুম। আম্মুকে নিয়ে যাব, কদিন থেকে চলে আসবেন। একা কোথাও গিয়ে থাকিনি তো। আরাম কোনো মতে হাসি চেপে বললেন, আচ্ছা। পকেট থেকে একটা রিং বের করে ওর হাতে পরাতে পরাতে বললেন, বিয়ে নিয়ে শরীয়তের ভেতরে আপনার কোনো ইচ্ছে আছে? থাকলে বলুন। আদোয়া উৎসাহিত হয়ে বলল, আছে আছে। কি? সাদা গাউন পরবো আর ঘোড়ার গাড়ি করে বিয়ে করব। আর সারা বাড়ি লাইটিং করা থাকবে আর অনেক অনেক ছবি তুলবো। সবকিছু ইসলাম বিরোধী বললেন। আমি বলেছি শরীয়তের ভেতরে। ও, চিন্তা করে বলবো। আপনি এখন আমার স্ত্রী, বেপর্দায় চলাফেরা করবেন না। করলে আমাকেও জবাবদিহি করতে হবে। আপনার বাসায় অনেক পুরুষ, বাবা ভাই ব্যতীত কারো সামনে যাবেন না। খুব বেশি প্রয়োজন হলে আপন মামা আপন চাচা এর সামনে বোরখা পরে পর্দা মেনে যাবেন। আর যতই প্রয়োজন হোক কারো সামনে যাবেন না। গেলে গুনাহ হবে? হ্যাঁ। চাচাতো ভাই বোন? বোনদের মহিলাদের সামনে যাবেন। চাচাতো ভাই অন্যান্য বয়সী কাজিনদের সামনে যাবে না। আচ্ছা। আর হাত কাটবেন আর পাগলামি করবেন? আর করব না। প্রমিস? আসি।
আরাম রুম থেকে বের হতে সায়হান দৌড়ে এসে সামনে দাঁড়িয়ে রয়। আরাম ওর দিকে স্থির কিছুক্ষণ তাকিয়ে বুঝতে পারেন এ বাড়ির একমাত্র উত্তরাধিকারী সে। হাসি মুখে কোলে নিতে ছেলেটা লজ্জা পেয়ে যায়। কানে কানে বলে, তোমার ছবি আদুর ফোনে দেখেছি। আদোয়া পেছন থেকে সায়হানের দিকে চোখ রাঙিয়ে তাকাতেই আরামের চোখাচোখি হয়ে যায়। লজ্জায় দৃষ্টি অবনমিত হয় ওর। বিদায় নিয়ে আসার সময় আদোয়ার কাছে ফোনে গিয়ে দিয়ে বললেন নাম্বার তুলে দিতে। আদোয়া নাম্বার তুলে দিলে সবার কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে যান আরাম। গাড়িতে চুপচাপ এসে বসে ড্রাইভিং শুরু করলেন। অল্প জায়গায় ড্রাইভিং করেই হঠাৎ ব্রেক কষে নেন। আহনাব তাজবার উকি মেরে দেখেন আরাম মাথা চেপে ধরে আছেন। আব্বু দ্রুত এসে জিজ্ঞেস করলেন, ঠিক আছে আরহাম, কিছু হয়েছে? আরাম শুধু ইশারায় বোঝালেন আব্বুকে ড্রাইভিং করতে। সিট খুলে আব্বু সামনে এগিয়ে গিয়ে আরামের মাথায় হাত বুলিয়ে বললেন, সরি বাবা। আরাম চোখ তুলে তাকাতে আহনাব তাজবার অসহায় ভঙ্গিতে বললেন, আমার জন্য ওই দিন আইবির মানিয়ে নিতে পারবে, সময় নাও। আল্লাহর হুকুম ছিল। মাইমুনা খুব সফট বাবা। মাসনা মেনে নিতেও কত হার্ট হয়েছেন এখন। তুমি ভেঙে পড়ো না এখন। ওনাদের সামনে যেতে একটা অপরাধবোধ কাজ করছে। বিকুল, সময়ের সাথে মানিয়ে নিতে পারবে। ওখানে যেমন আদোয়ার সামনে নর্মাল ছিলে, এভাবে থেকো। মনের বিরুদ্ধে থেকেছি আব্বু। আমি ওনাকে হার্ট করতে চাইনি প্রথম সাক্ষাতে। আল্লাহর উপর তাওয়াক্কুল রাখো, উনিই সবকিছু সহজ করে দেবেন। বাড়িতে প্রবেশ করেই দেখলেন হাফসা মাইমুনার ড্রয়িং রুমে। আরামকে ঢুকতে দেখে দুইজনেই উৎসুক দৃষ্টিতে তাকায়। আরাম তাদের দিকে চোখ মেলাতেই পারছেন না। হাফসা উৎসুক হয়ে বলে, ছোট কোথায়? বাসায়। আনলেন না? আমরা অপেক্ষায় ছিলাম তো। আরাম কিছু বলতে পারলেন না, চুপচাপ ওপরে উঠে গেলেন, কারণ মাইমুনার ধারালো দৃষ্টি উনি অ্যাভয়েড করতে পারছিলেন না। হাফসাও চুপ হয়ে সোফায় বসে পড়ে। আব্বু দূর থেকে এই দৃশ্য দেখে হাসি মুখে এগিয়ে এসে দুইজনের জন্য আনা ফুচকার প্যাকেট এগিয়ে রেডি করে মুখে তুলে খাইয়ে দিলেন। অল্প সব গল্পে মেতে উঠলেও বুঝতে পারলেন দুইজনের মন একই ঘটনায় স্থির। ঠোঁটে ঝুলানো সৌজন্যমূলক হাসিটা বারবার বুঝিয়ে দিচ্ছে ভেতরে তীব্র বেগে ঝড়ের পূর্বাভাস। অন্যদিনের থেকে ব্যতিক্রম হতে চাইল না হাফসা, না হলে স্বাভাবিক থাকবে কি করে। এক মগ কফি নিয়ে আরহামের রুমে ঢুকতে দেখে ওয়াশরুমে পানির শব্দ। কাবার্ডে ওনার ফোন বাজছে। আয়রার ফোন হতে পারে দেখে এগিয়ে আসতেই দেখে আদোয়া লাভ দিয়ে নাম্বার সেভ করা। চোখ বন্ধ করে নিজেকে সামলে কাপ রেখে দ্রুত বেরিয়ে যায় সে। খানিক পর আরাম বের হয়ে টাওয়াল দিয়ে মুখ মুছতে মুছতে দেখলেন ফোন আসছে। না দেখে ফোন তুলে বললেন, আসসালামু আলাইকুম। কে? সালামের উত্তর দিয়ে আদোয়া বলল, সেভ নাম্বার কি কেটে দিয়েছেন? আরহাম বুঝতে না পেরে ফোন নামিয়ে দেখলেন। তখন চোখ পড়ে কফির কাপে। কিছু একটা ভেবে তড়িৎ দরজা থেকে বাহিরে চেক করলেন। মনটা আরও খারাপ হয়ে গেল ওনার। ব্যস্ত ভঙ্গিতে আদোয়াকে বললেন, একটু ব্যস্ত আছি, এখন রাখি। দ্রুত বেরিয়ে ওমায়ের রুমে গিয়ে দেখলেন সে নেই। খুঁজতে খুঁজতে নিচে নেমে দেখলেন আব্বুর সাথে গল্প করে করে কফি খাচ্ছে সে। দীর্ঘশ্বাস ফেলে ফিরে আসলেন তিনি। এই মেয়েটা পারেও বটে। নিজেকে যতটা শক্ত খোলসে আবৃত রাখে, একাকিত্বে ততটাই অসহায় হয়ে পড়ে। নিশ্চয়ই কাঁদবে যখন আমি পাশে থাকবো না। ডিনারের সময় খাবার খেয়ে রুমে এসে শুয়ে পড়ল হাফসা। একটু ঘুম দরকার, মানসিক শান্তি দরকার। অস্থিরতায় দুই চোখ লেগে আসছিল প্রায়। তখন আরাম হাসলেন, পাশে বসে জিজ্ঞেস করলেন, কষ্ট পাচ্ছেন? আর কিছু জিজ্ঞেস করলেন না। হাফসাকে শক্ত করে বুকের মাঝে জড়িয়ে শুয়ে পড়লেন। লুকানো কিছু দুঃখ অপ্রকাশিত, কিছু অভিমান আর মিথ্যে হাসি নিয়ে 4টে দিন পেরিয়ে গিয়েছে কোনোভাবে। আজ শুক্রবার, ওনার বিয়ে। বরপক্ষ থেকে 2 গাড়ি যাবে মাত্র। তিনি আব্বু, আলফাজ আর গুটি কয়েক শুভাকাঙ্ক্ষী গতদিন রাতে শপিং করে তাদের বাসায় পাঠিয়ে দিয়েছেন। সকালে নাস্তায় আসেননি, বাকি সময়টুকু মায়ের সাথে ছিলেন। মাকে জড়িয়ে ধরে কান্না করেছেন অনেক সময়। পুরো সময়টুকু মন খারাপ ছিল। ওপরে ওঠার সময় উমায়ের রুম পেরিয়ে যেতে তাকে ওনার রুমে যেতে বললেন। হাফসা কিছু সময় পর গেল। উনি তখন টাওয়াল হাতে শাওয়ারে ঢুকবেন। হাফসাকে আসতে দেখে টাওয়াল রেখে এগিয়ে এলেন। গালে হাত রেখে বললেন, আমি যখন সামনে থাকি না তখন কাঁদেন না? আপনার লেট হয়ে যাচ্ছে।
আমি বাসা থেকে বেরিয়ে গেলে কতটুকু কান্না করবেন এখন আমার সামনেই কান্না করে নিন। শক্ত মন শক্ত স্বর গুড়িয়ে গেল মুহূর্তেই, কান্নারা ঠেলে ঠুলে বেরিয়ে আসলো। দুর্বল হয়ে পড়ল সে। আরহামের বুকে পড়ে সবটুকু জমা রাখা অশ্রু বেরিয়ে আসলো। আরহাম চমকে গেলেন, থমকে গেলেন। ওমাইরের বাচ্চারা কান্নার দখলে নিজের চোখ থেকে কখন অশ্রু গড়িয়ে গালে পড়ল জানা নেই। হাফসাকে শক্ত করে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে সরল মনে বলে উঠলেন, ওনাকে নিয়ে না আসি, যতটুকু হয়েছে ভেঙে ফেলি আর না এগোই। হাফসা মাথা তুলে চোখ মুখ মুছে শান্ত হলো। তীর তীর করে কাপা দুটো হাতে আরহামের গাল মুছে মুখে হাসি টেনে বলল, আপনি ভাঙার কথা বলছেন আর সে হয়তো বউ সাজতে বসে গেছে। ওর স্বপ্নগুলো ভাঙতে দেওয়ার আমি কেউ না। কিন্তু আপনি। সামান্য একটু কষ্ট লেগেছে, কিন্তু ওর প্রতি কোনো রাগ বা অভিযোগ কোনোটাই নেই। আরহাম অস্থির হয়ে পড়েছেন হঠাৎ। বিয়ে করতে যাবেন না বলছেন বারবার। হাফসা ওনাকে সামলে শাওয়ারে নিল। আরহামের মন ভালো করতে হাসি আড্ডা সমেত চুলগুলো ব্রুশ করে দিল। অতঃপর বেরিয়ে সে আরহামের কাপড় গুছিয়ে রাখলো। তিনি শাওয়ার নিয়ে আসলে চুল মুছে দিতেই বাবা পারমিশন নিয়ে রুমে আসলেন। আরহামের শুভ্র সাদা পাঞ্জাবির উপর গায়ে শেরবানি জড়িয়ে কপালে আঁতর লাগিয়ে দিলেন। হাফসার কষ্ট বাড়ছে। বরবেশে আরহামকে দেখেই চক্ষুগুলো শান্ত হয়ে গেল। শেষবারের মতো জড়িয়ে ধরলেন। অনুরোধের সুরে বললেন মাইমুনাকে দেখে রাখতে। নিচে নেমে মাইমুনার রুমে থাকলেন বেশ কিছুক্ষণ। বেশি বেশি কান্না করা দুইজনেরই নিষেধ, আম্মু বলে দিয়েছেন। এমন হলে পরে আরহাম মত চেঞ্জ করে নেবে, অতঃপর তাকে টালানো কঠিন হবে। বিদায় নিয়ে বেরোলেন তিনি। যাওয়ার সময় ছলছল চোখে একবার তাকালেন, আড়ালে চোখ মুছে বেরিয়ে গেলেন। হাফসা চুপচাপ ওপরে এসে দ্বিতলের বারান্দা থেকে দেখল বরের গাড়ি তাজা গোলাপে সাজানো। চোখ দুটো আর কিছু সহ্য করার ক্ষমতা হলো না, মাথা ভন ভন করতে লাগলো। রেলিং ধরে কোনো মতে রুমে এসে শুয়ে পড়ল সে। বাড়িতে তখন উৎসবের আমেজ। বউ সাজা মাত্র শেষ হয়েছে আদোয়ার। তাদের পাঠানো প্রতিটি অর্নামেন্টস সহ গাউন একেবারে মনমতো হয়েছে ওর। জানালার থাই সরিয়ে একদৃষ্টে তাকিয়ে আছে বাইরের দিকটায়, কখন বরের গাড়ি আসবে। অপেক্ষার অবসান ঘটিয়ে গেট দিয়ে ঢুকলো ব্ল্যাক ম্যাজিন কার সহ আর একটি গাড়ি। উঠোনে এসে থামলে সবাই বর নিয়ে হামলে পড়ল। আরাম আগে থেকেই জানিয়েছে কোনো অনুষ্ঠান না করতে। বিয়েতে আগত মেহমানদের খানাপিনা পাশের একটা সেন্টারে করা হয়েছে, যার সম্পূর্ণ খরচ আরাম নিজেই নিয়েছেন। গাড়ি থেকে আরহাম নামতেই বিস্ময়মুখ হাঁ হয়ে যায় আদোয়ার। পাথর বসানো ডার্ক ব্লু শেরবানির সাথে সবুজ পাগড়ি, একদম ওর মন মতো। বাবা এগিয়ে গিয়ে তাদের রিসিভ করে আনলেন। আদোয়া জানালা থেকে সরে এলো। সেন্টারে নারী পুরুষের আলাদা খাবারের কড়াকড়ি ব্যবস্থা ছিল। খানাপিনা শেষে শুধু মারহাম নিয়ে আলাদা একটি কক্ষে দুইজনকে বসানো হলো। মিষ্টিমুখ সহ করমর্দন হলো বন্ধু সম্পর্ক থেকে বেআইতে উন্নতি হওয়ায়। আদোয়ার পরনে সবুজ গাউন। গতরাতে ঠিক এই কালারগুলো মেসেজে আরহামকে বলেছিল ওনার শেরবানি পাগড়ি আর ওর হিজাব গাউন এমন রঙের হবে। লোকটা নীরবে স্বভাবদেরই রেখেছেন ঠিক, কিন্তু তিনি খুশি না। আদোয়াকে নগদ দেনমোহর বুঝিয়ে দেওয়া হলো। অহলিয়ার বেলায় তিনি সমতা করেছেন। আংটি বদল শেষে বেলা তখন আসরের টাইম ছুঁই ছুঁই। পুরো সময়টুকু আরহাম চুপচাপ ছিলেন। একটা কথা বলা তো দূর, ঠিক করে তাকাননি অবধি। আদোয়ার মন খারাপ হলো খুব। বিদায়বেলা বাবার বুকে পড়ে বেশ জোরেই কেঁদে ফেলল সে। আপনজনের থেকে বিদায় নিতেই বুকটা ছ্যাদ করে উঠল। এখন আর এ বাড়িতে সে মেহমান হয়ে আসবে ভাবতেই চোখ ছাপিয়ে ভারী বর্ষণ হলো। যাওয়ার সময় পুরোপুরি পর্দায় আবৃত ছিল সে। গাড়িতে ওঠার সময় হেঁচকির মাত্রা সামলাতে পারছিল না। আরাম এগিয়ে এসে হাত ধরে গাড়িতে বসান। আদোয়ার বাবার কান্নারত আকুতি। অবুঝ মেয়েটাকে কখনো কষ্ট না দেওয়ার আবদারে স্নেহের সহিত প্রতিশ্রুতি দিয়ে অতঃপর সম্মানার্থে হাসি মুখে বিদায় দিয়ে আসেন। গাড়ি ছুটছে নিজ গন্তব্যে। আদোয়ার চোখ মুখ মুছে দিয়ে এক হাত মুঠোবন্দি করে আছেন আরাম। আর এতটুকুই যেন আদোয়ার ভরসার শক্তি। তাজা গোলাপের সুবাস ছড়িয়ে পড়ছে চারিদিকে। আরাম গলা খাকারি দিয়ে বললেন, কোনো ইচ্ছে বাকি আছে? আদোয়া উত্তর দিল না, বরং অন্য প্রসঙ্গে গিয়ে বলল, আপনি কি খুব বেশি অখুশি বিয়েতে? আরাম বুঝে গেলেন ওর প্রশ্নের কারণ। বললেন, না তো, আমি খুশি। কেন? হয়ে যাবে। আদোয়া শুনতে না পেয়ে বলল, ওই দিন যখন রাস্তায় একটা ব্যাড সিচুয়েশনের শিকার হয়েছেন, তখনই ভেবেছি আপনার জন্য একজন বিশ্বস্ত মানুষ দরকার।
নিকাবের আড়ালে আদোয়ার মুখে একচিলতে হাসি ফুটে উঠল। বাড়িতে এসে সাধারণ কিছু আনুষ্ঠানিকতা শেষ করে আদোয়াকে আলাদা একটা রুমে নিয়ে বসানো হলো। একটু পর সুদর্শনী সুশ্রী এক সুন্দর মুখ দেখতে মেমোরি ঘাঁটতে শুরু করে সে। এনাকে কোথাও দেখেছে সে। হাফসা মুচকি হেসে এসে বলল, আমি হাফসা। আদোয়া মুচকি হেসে আর চোখে চেয়ে রইল খানিক সময়। এত সুন্দরী নারীর সামনে সে তো নির্ঘাত কুৎসিত। কোনো প্রসাধনী ব্যতীতই যার রূপ সৌন্দর্য ঝলমল করছে, সেখানে প্রসাধনী ব্যবহার করে খাদ নিচেই পড়ে আছে সে। হাফসা এসে প্রফুল্লিত স্বরে বলল, মাশাআল্লাহ, এত কিউট আপনি। এমন সুদর্শী নারীর থেকে প্রশংসা যেন আদোয়ার লজ্জা বাড়িয়ে দিল। আমি আপনাকে তুমি করে ডাকি, রাগ করবেন না তো? হাফসার প্রশ্নে আদোয়া উত্তর দিল। বোরকা নিকাব খুলেই বসেছিল সে। আচমকা পুরো রুমে চোখ বোলাতেই দেখল ড্রেসিং হ্যাঙ্গারে কেবিনেটে ওর কাপড়ে। ওর তাকানো দেখে হাফসা অনুতপ্ত সুরে বলল, আচ্ছা, সরি। গতকাল তোমার বাসা থেকে মেহমান এসে ইনভাইটেশন কার্ড সহ লাগেজটা দিয়ে গেছেন। রুমটা যেহেতু এখন থেকে তোমারই, তাই গুছিয়ে রেখেছি। রাগ করেছো? আদোয়া মুচকি হেসে বলে। হুম। হাফসা বেরিয়ে গেল। কিছুক্ষণ পরে এসে জেলি মিক্সড 2 পিস ব্রেড মুখে তুলে বলল, খিদে লেগেছে? মুখটা শুকনো লাগছে, খেয়ে নাও। আদোয়া মানা করেও করল না। সত্যি ওর খিদে লেগেছে। যাওয়ার আগে মুচকি হেসে বলে গেল, আসলে ওয়েল মিক্সড কিছু দেইনি, খালি পেট থাকলে গ্যাসের প্রবলেম হবে। সন্ধ্যার পর তিনি রুমে আসলেন। কাবার্ডে কিছু একটা খুঁজছিলেন তখন। ওনার পরনে সাদা সুতি পাঞ্জাবি। একেবারে সাধারণ বিষয়েও মানুষকে এত সুন্দর লাগতে পারে জানা ছিল না আদোয়ার। আদোয়াকে বিছানা থেকে নামতে দেখে পিছু ঘুরে বললেন, জি খুশি। থাকুন, নামতে হবে না, মুখে বললে হবে। সালাম বিনিময় হতে আরাম খানিক চুপ থেকে বললেন, আই নিড সাম টাইম টু অবজার্ভ ইউ। আদোয়ার দৃষ্টি স্থির হলো ওনার জড়তমাখা মুখের আদলে। তিনি আবারও বলতে লাগলেন, আপনি আপনার মতো থাকুন, যেভাবে খুশি। আমার পরিবার মানে আপনার পরিবারই। এখানে কেউ নন মারহাম নেই আপনার জন্য। হুট করে নিকাহ হয়ে গিয়েছে। আমার আপনাকে বুঝতে একটু সময় লাগবে। আন্ডারস্ট্যান্ডিং ঠিকঠাক হোক, আপনিও বুঝুন আমাকে। আর বাকি দুইজন আপনার বোনের মতো, তাদের সাথে কোনো নেগেটিভ বিহেভ করবেন না আশা করি। হুম। আরাম একটু এগিয়ে দু পকেটে হাত গুজে আদোয়াকে আপাদমস্তক পরখ করতে মিষ্টি হেসে বললেন, ইউ লুক লাইক এ প্রিন্সেস। এটাই যথেষ্ট ছিল আদোয়ার খুশি উপচে পড়ার জন্য। লাজু কথা ভেঙেও বলতে লাগলো, জানেন, মেকআপটা চেঞ্জ করেছি আমি। ইন্ডিয়ান ব্রাইডাল মেকআপ। লিপ কালারটাও গাউনের সাথে ম্যাচ করা। তারপরে আইল্যাশ লাগাইনি, ভ্রুপ্লাকও করিনি। আইশ্যাডোটাও লাইট কালার। ব্লাশারটাও লাইট পিঙ্ক। লাল কালার একেবারে ইগনোর করেছি। ফেক নেলও ইউজ করিনি। কাউকে আমার ফেসও দেখাইনি, ফ্রেন্ডদেরও দেখাইনি, কারোর সাথে ছবিও ওঠাইনি। আপনি অসন্তুষ্ট হবেন এই জন্য? তাই? জি। আপনি ভারী কাপড় চেঞ্জ করে নিন। অস্বস্তি লাগছে নিশ্চয়ই। উমায়েরকে পাঠাচ্ছি। তিনি কে? আমার দ্বিতীয় চাঁদ। আদোয়ার একটুখানি হলেও কষ্ট পাওয়ার কথা, কিন্তু সে হাসল। ঘন্টা তিনেক পার হলো। আম্মু এসে কথা বললেন। আয়রাও কথা বলল অনেকক্ষণ। হাফসারাও আসলো, কিন্তু আরাম একবারও আসলেন না। কিচেনে ডিনার রেডি করছিল হাফসা। আম্মু এসে বললেন, আমি রেডি করছি, আরহামকে নিয়ে আসো তুমি। প্রতিদিন এমন হলে দৌড়ে গিয়ে নিয়ে আসতো। আজকে মনে হলো এটা খুব কঠিন ওর জন্য। হাফসার রুম বাদে অল্প একটু ব্যবধান, তারপর আরহামের রুম। প্রথমে নিজের রুমে গিয়ে নিজেকে ঠিকঠাক করে হাসি খুশি ফেস করে বের হলো সে। রুমে না পেয়ে বারান্দায় যেতে দেখলো তিনি রেলিং ঘেঁষে দাঁড়িয়ে আছেন একমনে। হাফসা একটা গলা খাকারি দিতে আরহাম পিছু ফিরলেন। মলিন চেহারা ওনার। দু পকেটে হাত গুজে স্থির তাকিয়েছেন হাফসার চোখের দিকে। মায়া হলো হাফসার। বিষয়টা অন্যরকম হলে যে কোনোভাবে মন ভালো করে দিত ওনার। ওনার ধারালো দৃষ্টিতে বেশিক্ষণ বই গিয়ে অল্প সময়ে চোখ মেলানোর সাহস হলো না হাফসার। কথা বলতে গেলে বুঝলো গলা ভারী হয়ে আসছে। নিজের উপরই রাগ লাগলো। নিজেকে স্ট্রং করে এসেও কেন ওনার সামনে গুড়িয়ে যায়। গোপনে দীর্ঘশ্বাস নিয়ে ব্যস্ত ভঙ্গিতে বলল, খেতে আসুন নিচে।
তিনি প্রত্যুত্তর করলেন না, একইভাবে তাকিয়ে রইলেন। অতঃপর ধীরে এসে হাফসার কাঁধে মাথা রাখলেন তিনি। হাফসা বুঝলো ওর প্রিয়তম মানসিকভাবে ভীষণ দুর্বল। পার হলো বেশ কিছুক্ষণ। হাফসা ওনার বাহুতে হাত রাখলো, বলল, আমরা তো খুশি, আপত্তি তো নেই। এত নার্ভাস কেন হচ্ছেন আপনি? উনি ধীর সুরে উত্তর দিলেন। আরও কিছুক্ষণ পর আমি তো বুঝি আপনার ভেতর কি চলে। উনি যতবার জড়িয়ে ধরেন ততবার ছোট্ট প্রাণের আবরণে চুমু খান। এবারও পেটের মধ্যে স্পর্শ দিয়ে বললেন, তাকে কিস করলে আলাদা আনন্দ লাগে কেন, যার কোথাও পাই না। হ্যাপিনেস, তাই। ডিনারে হাফসা আর মায়মুনাকে আরহাম মুখে তুলে খাইয়ে দেওয়ার সময় আদোয়া তাকিয়ে রইল। ও তো নতুন। তাদের মতো আমাকে তো আর উনি ভালোবাসেন না, আমাকে নিশ্চয়ই খাইয়ে দেবেন না। মনে মনে এমন চিন্তা করে খেতে নিতেই আরহাম খাবার সামনে ধরলেন। নিজের ভাবনায় নিজেই লজ্জা পেয়ে খেয়ে নিল সে। দুই আপু ইচ্ছে করে পাশাপাশি বসিয়েছেন নবদম্পতিকে। অল্প খেয়ে চোখ মুখ লাল হয়ে এলো আদোয়ার। আরহাম খাবার রেখে ওর দিকে তাকিয়ে রয়েছেন। অবস্থা বেগতিক দেখে বললেন, ঝাল খেতে পারেন না, খাওয়া লাগবে না আর, অন্য কিছু টেস্ট করুন। বলে এটো প্লেটের খাবারগুলো নিজের পাতে তুলে নিলেন তিনি। আদোয়া হাঁ হুতাশ রেখে অবাক হয়ে তাকিয়ে আছেন। হাফসা এসে অনুতাপের সুরে বলল, আম সরি, ঝাল তো খুবই অল্প, আমি জানতাম না। পরের বার থেকে ঠিক করে রান্না করব। বলে নতুন প্লেটে খাবার তুলে দিল সে। আদৌ একবার ওনার দিকে তাকাচ্ছে তো একবার হাফসার দিকে। এত কেয়ারিং ও ডিজার্ভ করে। রাতের খাবার শেষে আরাম রুমে আসলেন। ঘুমানোর প্রস্তুতি নিয়ে বললেন, আপনি ঘুমাবেন তো? জি। কখন? এখন। আচ্ছা। আদোয়া চাইছিল আরামের সাথে একটু আধটু গল্প করতে, ভালো মন্দ মন খুলে কিছুক্ষণ কথা বলতে, কিন্তু ওনার ইচ্ছে নেই দেখে আর ঘাটালো না। কম্বল গায়ে জড়িয়ে অন্য পাশে হয়ে সেও শুয়ে পড়ল। সকাল। জায়নামাজে হাত তোলার সময় নিঃশব্দে চোখ ভিজে উঠল হাফসার। রাতের খাবারের সাথে ঘুমের ওষুধের 1/3 মিক্সড করেছিল, যাতে রাতের ভয়ঙ্কর যন্ত্রণা অনুভব না করা লাগে। দিনে হয়তো ব্যস্ত থাকা যাবে, কিন্তু মোনাজাতে আর চোখের বাদ মানল না। দীর্ঘক্ষণ মোনাজাত শেষে চোখ মুখ মুছে নিজেকে শান্ত করে বিছানায় গিয়ে শুয়ে রইল। কিছুক্ষণ পর দরজায় নক হয়। প্রথমে চমকালেও পরে বুঝলো এটা আরাম। ইচ্ছে করে খুলল না। উনি বেশ কয়েকবার নক করলেন। হাফসা চুপচাপ রইল। এখন ওনাকে দেখলে যদি কান্না আসে আমার, উনি কষ্ট পাবেন। দরজার ওপাশ থেকে কাতর কণ্ঠস্বর ভেসে এলো, উমায়ের প্লিজ দরজাটা খুলুন প্লিজ। হাফসা ওনার দুর্বল কণ্ঠে চমকালো, তাও দরজা খোলার সাহস হলো না। আরও কিছুক্ষণ পর আবার ভেসে এলো, আমি জানি আপনি জেগে আছেন, প্লিজ উমায়ের দরজাটা খুলুন। হাফসা আর পারল না। ওনার কণ্ঠ শুনে কান্নার ধকল আসছে। উঠে আয়নায় নিজেকে দেখে স্বাভাবিক হয়ে গিয়ে দরজা খুলল। চোখের দিকে তাকানোর সাহস হলো না। ব্যস্ত দৃষ্টি রেখে বলল, আপনি কিছু লাগবে? আরামের চোখজোড়া লাল। কোনো কিছু না বলেই উমায়ের হাত ধরে বিছানায় নিয়ে গেলেন। তারপরে এই আচমকা ওর কোলে মাথা গুজে দিলেন। হাফসা চমকাচ্ছে বারবার। এমন আচরণ করছেন কেন হঠাৎ? কি হয়েছে আপনার? কিছু হয়েছে? আরাম ওর দিকে চোখ তুলে বললেন, আবেগের বশে মদ দিয়ে ফেলেছি উমায়ের, কিন্তু কাল রাতে নিদারুণ যন্ত্রণায় কাতরেছি। আমি ভুল করেছি, তাই না? আরামের প্রশ্নে হাফসা বক্ষে ভারী কষ্ট চাপা দিয়ে বলল, আপনাদের কষ্ট দিয়েছি, এটা ভাবলেই আমার হৃদয়টা ছিঁড়ে ফেরে যায়। হাফসাকে চুপ দেখে ওর কোলে মুখ গুজে রইলেন। আবার খানিক পর বললেন, কালকে কেন দরজা খুলেননি? আপনি কেঁদেছেন তাই না? এত ডেকেছি তারপরেও কেন খুলেননি? হাফসা অবাক হয়ে বলল, কখন? আপনি শুনেননি? কখন? ডিনারের আধ ঘন্টা পর থেকে সারা রাত। সত্যি? হ্যাঁ, সারা রাত দরজার সামনেই ছিলাম। কেন? অশান্তি লাগছিল উমায়ের। আপনি কেন খুলেননি দরজা? আমি ঘুমেছিলাম। এত ঘুমে? আপনি ইগনোর করছেন আমাকে, তাই না? হাফসা বোঝানোর ভঙ্গিতে বলল, জি না, মানে আমি আসলে। তিনি আর কথা বললেন না। হাফসাই বরং জিজ্ঞেস করল, তাহলে আদওয়ার সাথে রাতে থাকেননি? না। এটা ঠিক না।
আরাম এবার মুখ তুলে ভেজা কণ্ঠে বললেন, আমি কেন এমন করলাম, কিভাবে করলাম ভাবতে পারছি না। আমি ওনার সাথে কিভাবে থাকবো। হাফসা আরামকে শান্ত করতে চুলে হাত বুলিয়ে দিতে দিতে বলল, শান্ত হন, সময় আছে তো। হুম হুম। আচ্ছা, সব ঠিক হয়ে যাবে। ঘুমাননি সারা রাত, এখন ঘুমান আপনি। প্রথম সকালটা একটু মন খারাপ নিয়ে কাটলো আদোয়ার। আম্মু এসে ঘুম ভাঙিয়ে নাস্তা করতে বললেন। ডাইনে বাবা, মাইমুনা, আম্মু। আরামকে রুমে না দেখে আম্মু বললেন হয়তো নিজের রুমে গিয়েছে ওপরে। আর হাফসাকে ডাকতে নিজেই দোতলায় উঠল আদোয়া। দরজা লাগানো দেখে ঠেলতে গিয়ে খুলেই গেল। আগ্রহ নিয়ে ঢুকতে গেলে পা থেমে গেল ওর। হাফসার কোলের ওপর বালিশ রেখে ওনাকে ঘুমাতে দেখে দরজা ফিরিয়ে ফিরে এলো সে। ভেতরটায় দপ করে কষ্টের উল্কা জ্বলে উঠল। নিজেকে সামলে টেবিলে এসে বলল, ঘুমাচ্ছেন দুজনেই? আম্মু ডাকতে গেলে আব্বু বাধা দিয়ে বললেন, নিজেই উঠে খেয়ে নেবে, আমরা বসি। বসো আদোয়া। ঘুম ভাঙল বেশ দেরিতেই। আরাম উঠে শাওয়ার নিয়ে নিচে নামলেন। ড্রয়িং রুমে আব্বু আম্মু দুইজনের সাথে গল্পে মশগুল আদোয়া। হাফসা এসে খাবার বেড়ে দিলে তিনি জিজ্ঞেস করলেন, সবাই খেয়েছে? হ্যাঁ বোধ উত্তর পেতে খেতে শুরু করলেও একটা অপরাধবোধ কাজ করলো ভেতর ভেতর। পরিস্থিতি অনুকূলে থাকলেও সব মেয়েরই বিয়ে নিয়ে অনেক আশার স্বপ্ন থাকে। বিয়েটা যেহেতু হয়ে গিয়েছে, তাকে অবহেলার প্রতিটা মুহূর্তের জবাবদিহি করতে হবে। আদোয়ার দিকে ঘন ঘন তাকানোতে বারবার চোখাচোখি হয়ে যাচ্ছিল। সে বোধহয় লজ্জা পেয়েছে, তাই ঘরে চলে গিয়েছে। আরাম খাবার শেষে ঘরে যেতে দেখলো আদোয়া বসে আছে চুপচাপ। আরাম কিছুটা সংকোচ নিয়ে পাশে বসলেন। কিছু জিজ্ঞেস করতে চেয়েও আটকে যাচ্ছেন বারবার। জগ ঢেলে এক গ্লাস পানি খেয়ে বললেন। আদোয়া তৎপর উত্তর দিল, জি। উত্তর পেয়ে তিনি বেরিয়ে গেলেন। আদোয়া চুপচাপ ব্যালকনিতে চলে গেল। আপন নীরের কথা মনে পড়ছে খুব। তিনি ফিরলেন মিনিট 10 পর। অনুমতি চেয়ে ব্যালকনিতে এসে ওর হাতে এক কাপ কফি ধরিয়ে জিজ্ঞেস করলেন, কফি খান তো? কেমন আছেন? আদোয়া মাথায় এপাশ ওপাশ করে বলল, ভালো। আরাম অনুতপ্ত সুরে বললেন, আই এম সরি, আমি রুমে ফিরে গিয়েছিলাম আপনাকে না বলেই। আচ্ছা। আপনার মা বাবার সাথে কথা বলেছেন? মাথা নেড়ে না বোঝাতে আরাম পুনরায় জিজ্ঞেস করলেন। বলেননি? সে মন খারাপ আড়াল করতে চেয়েও পারল না। চোখ দুটি ঝাপসা হয়ে আসলো মুহূর্তে। আরাম ওনার ফোন এগিয়ে দিলে আদোয়া দ্রুত নাম্বার ডায়াল করে কল লাগায়। আরাম ভেতরে ভেতরে অনুশোচনায় ভুগলেন। রাতে অন্তত একটা কল দিয়ে কথা বলানো উচিত ছিল। গোটা একটা দিন পেরিয়ে গেল। ওপাশ থেকে আহ্লাদিত কণ্ঠ আসতেই ওর চোখ ছাপিয়ে জল নামে। কথা বলতে গিয়ে অঝরে কেঁদে ফেলে। আরাম জড়তা কাটিয়ে আলতো হাতে গাল মুছে দিয়ে মাথায় হাত বুলিয়ে আশ্বস্ত করলেন, ভরসা দিলেন। এই ভরসাটুকু শক্তি জোগালো ওকে। কুশলাদি বিনিময় শেষে আরামও কথা বললেন। আদোয়া খুশি হলো খুব। মন খারাপ উবে গেল মুহূর্তেই। আগামীকাল তাদের রিসেপশন। সেই উপলক্ষে সন্ধ্যার পর আদোয়ার পরিবারের থেকে আরামের জন্য ফুল স্যুট সেট গিফট আসতে উনি রেগে গেলেন। স্যুট পরবেন না বলে এক বাক্যে না করে দিলেন। সাথে বললেন, এই নিয়মগুলো আমার মোটেও পছন্দ নয়। আমি কন্ডিশন দিয়েছিলাম আকদের দিন, বিধর্মীদের কোনো নিয়মই যেন অনুসরণ না করা হয়। আরামের তিরিক্ষি মেজাজে আদোয়া ভয়ে চুপসে গেল। পরিস্থিতি হাতের বাইরে দেখে হাফসা ওনাকে শান্ত করতে সোফায় বসালো। পানি খাইয়ে বলল, হাইপার হবেন না, তারা তো আপনার কথা রেখেছে। আর স্যুট আপনাকে গিফট করেছে ছেলে হিসেবে। রাগারাগি করলে তারা কষ্ট পাবে, আদোয়া কষ্ট পাবে। ভয় চুপসে আছে এমনিতেই। আরাম শান্ত হলেন। আম্মু দূর থেকে হাফসার দিকে তাকিয়ে মুচকি হাসতে লজ্জা পেয়ে যায় সে। আম্মু ইশারায় কাছে ডেকে বললেন, এখন আমাদের আর টেনশন নেই। আমার ছেলের হাই ভোল্টেজের রাগ সামলাতে শিখে গেছে। একমাত্র তুমিই পারলে শান্ত করতে। মাইমুনার ঘরে যেয়ে দেখলেন সে নেই। খোঁজ করতে করতে আব্বুর রুমে গিয়ে পেলেন তাকে। আব্বু তাকে কুইজ ধরছেন ইসলামের ইতিহাস থেকে। আরাম পারমিশন চাইলেন। দুজনে কানেই নিলেন না ওনার কথা। যেন তারা দেখতেই পাননি ওনাকে। ভয়টা গাঢ় হলো আবার। আব্বু মাইমুনার পক্ষে। আর কিছু জিজ্ঞেস না করে চুপি চুপি গিয়ে মাইমুনার পাশ ঘেঁষে বসলে মাইমুনা বিরক্তির দৃষ্টিতে তাকিয়ে সরে বসে। আরাম আবারও পাশে গিয়ে বসলে আব্বু আরামের দিকে দৃষ্টি তুলে বললেন,
এসেছো, ডিস্টার্ব করো না, চুপচাপ বসো, নয়তো চলে যাও। মাইমুনাও চোখ তুলে তাকালো, যেন বাবার কথাটাই চোখ দিয়ে আবার রিপিট করছে সে। আরাম কিছুই বললেন না, আদেশ মেনে চুপচাপ বসে থাকলেন মাইমুনার পাশ ঘেঁষে। কিছুক্ষণ বাবা মেয়ের প্রশ্নোত্তর চললে আরাম বলে উঠলেন, আমিও জয়েন হই কুইজে। তুমি তো পারবে। বাবার কথায় উনি অনিশ্চয়তা নিয়ে বললেন, জি না আব্বু, আপনি যা জিজ্ঞেস করছেন অনেক উত্তরই অজানা আমার। আচ্ছা, 100 মার্কসের প্রশ্ন ধরব, যে বেশি মার্কস পাবে তার জন্য একটা গিফট থাকবে। মাইমুনা ভয়ার্ত চোখে তাকালো। আরামের সাথে কম্পিটিশনে অবশ্যই হেরে যাবে সে, গিফটটা পাওয়া হবে না। আরাম মুচকি এসে মাইমুনার চোখের দিকে তাকিয়েই বললেন, শুরু করুন আব্বু। দুই পক্ষের প্রথম দুই প্রশ্নে দুইজনই সঠিক উত্তর দিল, কিন্তু তৃতীয়বারে আটকে গেল মাইমুনা। দরজার সামনে থেকে প্রতিযোগিতায় এনজয় করছিল হাফসা। বাবার চোখ সেই দিকে পড়তেই তাকে ডেকে বললেন, হাফসা, মাইমুনাকে সাহায্য করতে পারো, কিন্তু আরহাম একাই উত্তর দেবে। আরাম মন খারাপ করে বললেন, কি কঠিন কঠিন প্রশ্নগুলো করছেন আমাকে, আর ওনাকে সহজ প্রশ্নগুলো করে হেল্পারও দিচ্ছেন। তারা আমার মেয়ে আর তুমি ছেলে, তাদের অধিকার বেশি। কুইজ চলল আরও 20 মিনিট। হাফসা মাইমুনা দুইজনে মিলে বেশিরভাগ প্রশ্নেরই সঠিক উত্তর দিয়েছেন, কিন্তু আরাম আটকে গেছেন বেশ কয়েকবার। আব্বু মার্কস জানালেন, মাইমুনা জিতে যায়। মাইমুনার থেকে বহু কম মার্কস পেয়ে হেরে গেলেন আরহাম। দুইজনের খুশিমাখা হাসিতে আরহামও সন্তুষ্ট হলেন। জানা প্রশ্নগুলোর ভুল উত্তর দিয়ে নিজেকে হারিয়ে তাদেরকে জিতিয়ে দিয়েছেন। ওনার দিকে চেয়ে ভেঙচি কাটছে দুইজন। আরাম চোখ সরিয়ে আব্বুর দিকে তাকাতেই দেখলেন আব্বুর ওনার দিকে তাকিয়ে মুচকি হাসছিলেন। আরাম যে ইচ্ছে করে তাদেরকে জিতিয়ে দিয়েছেন সেটা বুঝতে বাকি নেই আব্বুর। তবুও মন খারাপ করে বললেন, এটা তো অন্যায়, তারা দুজনে মিলে উত্তর দিয়েছে আর আমি একা, হেরে যাওয়াটাই স্বাভাবিক। মাইমুনাকে এক সেট কালারফুল কোরআন গিফট করলেন, যেটা সত্যি সুন্দর, চোখ জোড়ানোর মতো। সাথে আরামকে শাস্তির ঘোষণা দিয়ে বললেন, এত পড়াশুনো করে এত বড় আলেম হয়ে উত্তর দিতে পারোনি, এর শাস্তিস্বরূপ আজকের দিনে তারা দুইজন যা যা আবদার করবে সব পূরণ করতে হবে। দুইজনের চোখে মুখে আবারও খুশি উপচে পড়তে দেখা গেল, যেন বাবার দেওয়ার শাস্তির শর্ত খুব পছন্দ হয়েছে তাদের। আরাম বিনা বাক্যে মাথা পেতে নিলেন শাস্তিটুকু। আদোয়ার সব ইচ্ছের মাঝে আর একটা ইচ্ছে ছিল, বরের বাসা খুব সুন্দর করে লাইটিং করা থাকবে, লাল নীল বাতিতে চারিদিক ঝলমল করবে, আতশবাজি ফুটবে, পূর্ণিমার রাত থাকবে, একসাথে চাঁদ দেখা হবে। বাট আনফর্চুনেটলি এসব কোনো আবদারই পূরণ করেননি আরহাম। আদৌ জিজ্ঞেসও করেননি। ঈশার নামাজের পর বাইরে গিয়েছিলেন আরহাম, ফিরেছেন বেশ দেরিতে। আদোয়ার হাতে আলাদা একটা প্যাকেট ধরিয়ে ওপরে নিজের রুমে ফিরে গিয়েছেন। ডিনারে যখন আম্মুর মানা করা সত্ত্বেও একাজ ওকাজে সাহায্য করতে ব্যস্ত, তখন আরহাম মাইমুনার ঘর থেকে বেরোলেন। হাফসাকে কিচেনে দেখে রাগ উঠে গেল ওনার। ধমকে এনে টেবিলে বসার সাথে আদোয়া কেঁপে ওঠে। লোকটার রাগ সম্পর্কে মোটেই অবগত নয় সে। হাফসাকে ধমকে কথা বলছেন তিনি। হাফসা কাঁপুনি দেখে আদোয়া আম্মুর পাশ ঘেঁষে দাঁড়িয়ে রইল। আর আমার চোখে সেটি লক্ষ্য করলেন, তবু রাগ কমল না। কড়া ভাষায় বললেন, আর কিচেনে দেখলে আপনার সামনেও আসবো না, কথা বলো তো দূর। আম্মু আরামকে শাসনের সুরে বললেন, যখন চাচ্ছ ও ভয় পেয়ে কাঁপাকাঁপি করে, কিছু একটা ঘটিয়ে ফেলুক। না। তাহলে এত রুড বিহেভ কেন করছো? বুঝিয়ে বললেই হয়। বলি না আমি আম্মু? জিজ্ঞেস করেন দিনে রাতে কতবার একই ওয়ার্নিং দেই। আচ্ছা, আর আসবে না। বেশ কিছুক্ষণ সময় নিয়ে আরহাম স্বাভাবিক হলেন। মুঠো করা হাত ঝোড়া ছেড়ে দীর্ঘশ্বাস নিলেন। ওমায়রার হাত ধরে ওপরে নিয়ে গেলেন কিছু না বলে। রুমে এসে দরজা লক করে দেখলেন ছলছল চোখে বিছানার কোণ ঘেঁষে বসে আছে চুপচাপ। আরহাম আমতামতা করে বললেন, আই এম সরি, রাগ উঠে গিয়েছিল আপনাকে কিচেনে দেখে। হাফসা কান্নামাখা সুরে বলল, ধমক দেওয়ার হলে আলাদাভাবে দিতেন, কড়া কথা বলতে হলে আলাদা বলতেন, সবার সামনে কেন বললেন? আদুয়াও ছিল। ততক্ষণে হেঁচকি উঠে গেছে ওর। হেঁচকি তুলতে তুলতে বলল, আমার খারাপ লাগেনি সবার সামনে?
আরাম হাত জোর করে ক্ষমা চাইলেন, কান ধরেও দাঁড়িয়ে রইলেন অনেকক্ষণ। সরিও বললেন। হাফসা মুখ ফিরিয়ে নিল। প্রিয়তমার রাগ ভাঙাতে ভাঙাতে হাঁপিয়ে উঠলেন ঠিকই, তবু রাগ ভাঙানো গেল না। ছোট্ট প্রাণের আবরণে স্পর্শ করে বললেন, তার জন্য হলেও শেষবারের মতো ক্ষমা করে দিন। আই প্রমিস সবার সামনে আর কখনো আঘাত দিয়ে কথা বলবো না। আলাদা বলবেন? জি না, আলাদাও না। উছিলা দেখিয়ে এবারের মতো মাপ পেয়ে গেলেন। আর এমন করলে না আমি আমার বাড়ি চলে যাব। আরাম জিভে কামড় দিয়ে বললেন, আমি কি জানি? আর আর আমি থাকবো কি করে? রাতে কিডন্যাপ করে নিয়ে আসবো আপনাকে। হাফসা হেসে ফেলল। লোকটার সাথে ঠিক মতো রাগ করেও থাকা যায় না, হাসতেই হবে তার। আরাম নতুন ফোন কিনে দিয়েছেন প্যাকেটটাতে, সাথে সিমও। ফোন আর ওপেন করলো না সে। টেবিলের একপাশে রেখে এসে শুয়ে পড়ল। ঘড়ির কাঁটা ছুটছে তো ছুটছে, কিন্তু ঘুম আসছে না। ওনার প্রতি চাপা একটা অভিমান রয়ে গেল, প্রকাশ করবে না। অভিমানগুলো ক্ষয় হয়ে মিশে যাবে, তাও বুঝতে দেবে না। সবাইকেই খুব সুন্দর মতো আদর শাসন করা হয়, কিন্তু ওর সাথে কথাও বলা হয় না সারাদিনে। বাবা একটা গিফট পাঠানোয় সামান্যতেই কতটুকু রাগ করলেন, অসন্তুষ্ট হলেন। প্রকাশ না করলেও বোঝা যায় উনি মোটেই খুশি নন। নিজের প্রতিটা পাগলামির ফোঁটায় ফোঁটায় বিনিময়ে অবহেলা পাচ্ছে। আগে না মানলেও এখন মানে সে। জোর করে কিছু আদায় করা যায় না। যদি যায় সেটাতে খাদ আছে, নয়তো অভিনয়। এপাশ ওপাশ করতে করতে চোখ প্রায় লেগে আসছিল, তখন কে যেন হুড়মুড়িয়ে ঢুকলো। আরাম আসলেন। আদোয়াকে চোখ বোঝা দেখে কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, আদোয়া ঘুমিয়ে গিয়েছেন? ইচ্ছে করে প্রথমে জবাব দিল না। আরাম হাত ধরে হালকা টান মেরে বললেন, ঘুমিয়ে গেলেন কেন? উঠুন প্লিজ। আদোয়া তাও উত্তর দিল না। আরাম হাত ছেড়ে দিলেন, মুড অফ করে পাশে বসে রইলেন। আদোয়া বুঝল না ওনার এমন বিহেভের কারণ। একটু পর আবার কাছে এসে বললেন, ঘুমালেন কেন? একটু অপেক্ষা করলেন না? আদোয়া পিটপিট করে চোখ খুলে নড়ে চড়ে উঠল। তিনি দ্রুত লাইট জ্বালিয়ে বললেন, প্লিজ ঘুমাবেন না আবার? আদোয়া উঠে পড়ল। কেন? দরকার আছে। আস্তে আস্তে হাঁটবেন, আব্বু যেন টের না পায়। ছাদে যাব। আদোয়া কোনো প্রশ্ন করার সুযোগ পেল না। লাইট অফ করে চুপি চুপি ছাদে উঠল দুইজন। শেষ সিঁড়িতে পা রেখে আদোয়া জিজ্ঞেস করল, এত রাতে ছাদে কেন? এমনি। ঘুম পেয়েছে আমার। আপনি রেগে আছেন আমার উপর? না তো। আমি অবশ্যই স্যুট পরব। আপনি? লাগবে না পড়া, সকাল সকাল বাসায় রিটার্ন করে দেব। আফওয়ান, প্লিজ ফরগিভ মি। আপনার বাবার কাছে আমি ক্ষমা চাইব। কেন? গিয়ে বলবো আপনি গিফট পাঠানোয় প্রথমে আমি রাগ করেছিলাম না বুঝে, এজন্য আমি দুঃখিত। ক্ষমা করে দিন। দরকার নেই। আছে, কালকে ক্ষমা চাইব। না বলবেন না? কেন? আদোয়া মিনমিনে স্বরে বলল, আমি কি চাইবো আপনি বাবার সামনে ছোট হন? আচ্ছা, যাই হোক, এখন রাগ করে থাকবেন না। আমার রাগ কন্ট্রোলেই আছে, কিন্তু আপনার যখন রাগ উঠবে আমাকে আগে আগে সিগন্যাল দিবেন, না হলে আমি ভয়ে মারা যাব। আরাম হেসে ফেললেন। হাত ধরে ছাদের দিকে এগিয়ে নিলেন। ছাদে গিয়ে চোখে মুখে বিস্ময় দেখা দিল আদোয়ার। ছাদের একপাশ সুন্দর করে কালারফুল লাইট, ফিচার, বেলুন, রিবান, নেট দিয়ে ডেকোরেট করা। মাঝে ল্যাপ শেপের বাতি জ্বলছে। আদোয়া অবাক হয়ে চারপাশে তাকিয়ে আরামের দিকে ফিরে উচ্ছ্বাসিত হয়ে বলে, এত সুন্দর করে সাজিয়ে রাখা কেন? শুন, বসি। আরাম গিয়ে দোলনায় হেলান দিয়ে দাঁড়ালেন। আদোয়া হেঁটে হেঁটে চারিপাশ মুগ্ধ হয়ে দেখল, বলল, এত সুন্দর করে কেন সাজানো বলুন না। আরাম মুচকি এসে সিঁড়ির ভিতরে গিয়ে একটা সুইচ বাটনে ক্লিক করেন। মুহূর্তেই পুরো তাজওয়ার ভিলা বিজলির মতো জ্বলে উঠল। আদোয়া অবাক হয়ে রেলিং থেকে মুখ বাড়িয়ে দেখল, লাইটিং একেবারে নিচের বারান্দা ছুঁয়েছে। এতক্ষণ তো বাতিগুলো চোখে পড়ছিল না। আপনার ইচ্ছা ছিল পুরো মহলে লাইটিং থাকুক, তাই। আর ছাদের এই অল্প একটু অংশ এমনিই করেছিলাম। আদোয়া উৎফুল্লিত হয়ে চারপাশ দেখল। ফিরে এসে ফুল সাজানো দোল খাওয়া দোলনায় বসে পড়ল।
আর চোখে আরামের দিকে কয়েকবার তাকালো। তিনি আকাশ দেখায় ব্যস্ত। হঠাৎ ওর দিকে চোখ ফিরিয়ে বলতে লাগলেন, তুমি আবার নিতে আসবে তো আমাকে? কোথায় তুমি? আমাকে নিলে না? তোমার সাথে পারবো? কখন?